ভালোবাসা এমন কিছু নয় যা আপনি খুঁজে পান। ভালোবাসা এমন একটি বিষয় যা আপনাকে খুঁজে পায়। ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। তো আজকে আমরা গ্যাসের আচরণ এই চ্যাপ্টারের পার্ট 12 নিয়ে আলোচনা করব। আর যেখানে আজকে আমাদের টপিক থাকবে অ্যাভোগাড্রো প্রকল্প। তো গতকাল ক্লাসে আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস হয়েছিল। তো সেখানে একটা ছোট্ট টপিক বাকি থেকে গিয়েছিল যে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য। তো সেটা আজকে আমরা কমপ্লিট করব। ওকে, তো আমরা প্রথম তাহলে হেডিং দিচ্ছি যে আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের পার্থক্য। ওকে, তো বিষয় বলে একটা পয়েন্ট দিয়ে দিচ্ছি। বিষয় আদর্শ গ্যাস, বাস্তব গ্যাস। ওকে, তো আমাদের এই আদর্শ এবং বাস্তব গ্যাসের পার্থক্যের আমাদের প্রথম পয়েন্ট যে আচরণ। ওকে, তো আচরণে কি যে আদর্শ গ্যাস কিসের মতো আচরণ করে থাকে, যে পিভি সমান কেটি এই সমীকরণের মতো আচরণ করে। তাহলে আমরা লিখতে পারি পিভি সমান কেটি সমীকরণ মেনে চলে। ওকে, এবং বাস্তব গ্যাস কি পিভি সমান কেটি সমীকরণ মেনে চলে না। নেক্সট পরবর্তী পয়েন্ট যে অস্তিত্ব। তো অস্তিত্ব আমরা থিওরিতে পড়েছিলাম যে আদর্শ গ্যাসের কোনো অস্তিত্ব নেই। তাহলে লিখতে পারি এর কোনো অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই। কিন্তু বাস্তব গ্যাস, পরিবেশের সকল গ্যাসই হচ্ছে বাস্তব গ্যাস। তাহলে লিখতে পারি যে পরিবেশের সকল গ্যাস বাস্তব গ্যাস। নেক্সট পরবর্তী পয়েন্ট যে আকর্ষণ। তো এই যে আদর্শ গ্যাসের অণুগুলো আকর্ষণের বল ক্রিয়া করে না, যেটা আমরা থিওরিতে পড়েছিলাম যে এই গ্যাসের অণুগুলি আকর্ষণ বল ক্রিয়া করে না। ওকে, আর এখানে আকর্ষণ বল ক্রিয়া করে। আকর্ষণ বল ক্রিয়া করে। ওকে, নেক্সট পরবর্তী পয়েন্ট দেই যে তরলীকরণ। তো তরলীকরণের প্রথমত পয়েন্ট যে আদর্শ গ্যাস তরলে পরিণত হয় না। ওকে, যেই আদর্শ গ্যাস তরলে পরিণত হয় না, আর এটি কি তরলে পরিণত হয়। নেক্সট পরবর্তী পয়েন্ট যে আয়তন কি হবে, যে গ্যাসের অণুর আয়তন পাত্রের তুলনায় নগণ্য। গ্যাসের অণুর আয়তন পাত্রের তুলনায় নগণ্য। নেক্সট এদিকে যে গ্যাসের অণুর আয়তন
পাত্রের তুলনায় নগণ্য নয়। নেক্সট পরবর্তীতে যে সংকোচনশীলতা, তো সংকোচনশীলতাতে আমরা আদর্শ গ্যাসের মধ্যে কি লিখতে পারি, যে গ্যাসের সংকোচনশীলতার ধ্রুবকের মান সবসময় 1 হয়। ওকে, আর এদিকে বাস্তব গ্যাসের জন্য যে এক কথায় লিখে দিচ্ছি 1 হয় না। ওকে, তোমরা এটা দেখে নিও। আচ্ছা, এই ছিল আমাদের পূর্বে যে টপিকটি করেছিলাম তার ছোট্ট একটা টপিক থেকে গিয়েছিল, সেটা কমপ্লিট করলাম। নেক্সট পরবর্তী আমাদের আজকে যে বিষয়টি রয়েছে, মেন বিষয়, যে অ্যাভোগাড্রো প্রকল্প। ওকে, তো অ্যাভোগাড্রো প্রকল্প পুরোটাই আজকে কমপ্লিট করার চেষ্টা করব, তারপরে দেখা যাক কতটা কি হয়ে থাকে। অ্যাভোগাড্রো প্রকল্প হয়তো ক্লাসটা একটু লম্বা হতে পারে, কিন্তু এই অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে আমরা প্রত্যেকটা কোশ্চেনের সলিউশনটা নির্ণয় করব। আর তোমাদের কাছে এই চ্যাপ্টারটি একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হবে, যে এই চ্যাপ্টার থেকে আমরা এই ক্লাস থেকে যে জিনিসগুলো জানবো, আমরা পরবর্তী ক্লাস যেখানে রয়েছে আমাদের পরবর্তী চ্যাপ্টার যেটা রয়েছে রাসায়নিক গণনা, ওখানে কিন্তু এর গুরুত্বটা অনেকটাই রয়েছে। আর অ্যাভোগাড্রো প্রকল্প এটা তোমাদের কাছে নতুন কিছু জিনিস নয়, তোমরা এই অ্যাভোগাড্রো প্রকল্প সম্পর্কেও পূর্বেও জেনে এসেছো। ওকে, সেই জিনিসটাই আর একটু ভালো করে জানবার চেষ্টা করব। অ্যাভোগাড্রো প্রকল্প, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস বলা হয়ে থাকে, হাইপোথিসিস। এখন এই অ্যাভোগাড্রোর প্রকল্পটা কিভাবে উৎপত্তি হয়, যে বিজ্ঞানী ডাল্টন এক বিজ্ঞানী, আপাতত এই ডাল্টন বিজ্ঞানীর নাম তোমরা শুনেছ, ডাল্টন এবং গে-লুসাক, যেখানে এই বিজ্ঞানী সম্পর্কে আমরা গতকাল আলোচনা করেছিলাম, যে গে-লুসাক চাপের সূত্র আবিষ্কার করেছিল। এই ডাল্টন একটা থিওরি দিয়েছিল, সেই থিওরিটা কি সেটা আমরা জানব। গে-লুসাক একটি থিওরি দিয়েছিল। তো এদের দুইজনের থিওরিতে ঠিক স্যাটিসফাই না হওয়ার জন্য বিজ্ঞানী বার্জেলিয়াস একটি সূত্র প্রবর্তন করেন। ঠিক এই ডাল্টন এবং গে-লুসাক এদের সূত্রকে একসঙ্গে মিশিয়ে দিয়ে বার্জেলিয়াস একটি সূত্র তৈরি করেন। এখন এই বার্জেলিয়াস যে সূত্রটি তৈরি করেছিল, এই সূত্রের মধ্যে সামান্য কিছু ত্রুটি ছিল। তো সেই ত্রুটিটি দূর করেছে বিজ্ঞানী অ্যামিদিও অ্যাভোগাড্রো। ওকে, অ্যাভোগাড্রো। আর তখন সালটা ছিল 1811 সালে। তাহলে ডাল্টন এবং গে-লুসাক নিজ নিজ ধারণা থেকে একটি সূত্র আবিষ্কার করেন। তো সেই দুটি সূত্রকে একত্রিত করে কে? বার্জেলিয়াস। তো বার্জেলিয়াসের সূত্রের মধ্যে কিছু ত্রুটি দেখতে পাওয়ায় সেই সূত্রটিকে অ্যামিদিও অ্যাভোগাড্রো সেই সূত্রটিকে নতুন একটা রূপ দেয়। তো সেই নতুন যে রূপটি দিয়েছিল, সেই রূপটি সম্পর্কে আমরা আলোচনা করব, আর তাকেই বলা হয় অ্যাভোগাড্রো প্রকল্প। আশা করছি বুঝতে পারছো যে অ্যাভোগাড্রো প্রকল্প কিভাবে সৃষ্টি হয়েছে। এবারে ডাল্টন এবং গে-লুসাক
কি থিওরি দিয়েছিল সেই সম্পর্কে আমরা জানব। আচ্ছা, এই যে বিজ্ঞানী, এই বিজ্ঞানী হচ্ছে ডাল্টন। ওকে। আচ্ছা, এই বিজ্ঞানী হচ্ছে যে গে লুসাক, আর এই বিজ্ঞানী হচ্ছে অ্যাভোগাডো। ওকে, অ্যাভোগাডো। আর এখানে হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াসের চিত্রটা তুলে ধরা হয়নি কো, ওটাকে চেষ্টা করব তুলে ধরার জন্য, দেখা যাক কি হয়। আচ্ছা, এই হচ্ছে ডাল্টন। তো ডাল্টন কি মত দিয়েছিল সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তাহলে পয়েন্ট দিলাম যে ডাল্টন এর মতানুসারে কি মত দিয়েছিল, যে রাসায়নিক বিক্রিয়ায় বিভিন্ন মৌলের পরমাণুর সরল সংখ্যার অনুপাতে যুক্ত থাকে। তাহলে আমরা এই সূত্রটি থেকে বুঝতে পারছি যেসব রাসায়নিক বিক্রিয়াগুলো হয়ে থাকে তার মধ্যে যেসব পরমাণুগুলো অংশগ্রহণ করে তাদের সংখ্যা জটিলতা কিছু নয়, সহজ সরলভাবে অবস্থান করে। যেমন 1:2, 2:3 হয়ে থাকে, ঠিক তেমন। ওকে, তো এই আমাদের টপিকটা কিন্তু এখানে অ্যাভোগাডো নিয়ে, তাই আমরা অ্যাভোগাডোকে বিশেষ একটা ফোকাস করব। এই ডাল্টনের মত নিয়ে বেশি আমরা জটিলতাতে যাব না, শুধু কেবলমাত্র সূত্র। ওকে, নেক্সট পরবর্তীতে যে বিজ্ঞানী ছিল যে গে লুসাকের মতানুসারে, তো কি মত দিয়েছিল গে লুসাক, যে একই তাপমাত্রায় ও একই চাপে, তো একই তাপমাত্রা ও একই চাপে, একে আমরা শর্টে এসটিপি বলে থাকি। ওকে, যে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার। ওকে, তো চাপে গ্যাসীয় পদার্থের মধ্যে বিক্রিয়া তাদের আয়তনের সরল সংখ্যার অনুপাতে ঘটে। ওকে, এটি হচ্ছে গে লুসাক মত দিয়েছিল। তাহলে আমরা নেক্সট পরবর্তীতে লিখতে পারি এই যে দুটি সূত্র, এই দুই সূত্রকে একত্রিত করে বিজ্ঞানী বার্জেলিয়াস নতুন বিবৃতি দেন, যা বার্জেলিয়াসের প্রকল্প বলে। ওকে, তো কি প্রকল্পটি দিয়েছে? আচ্ছা, এই প্রকল্পটি কি স্থির করে? এই প্রকল্প রাসায়নিক বিক্রিয়ায় তাদের আয়তন
তাদের আয়তন ও পরমাণুর সংখ্যার মধ্যে আয়তন ও পরমাণুর সংখ্যার মধ্যে সম্পর্ক স্থাপন করে। ওকে, সম্পর্ক স্থাপন করে। তো ব্যাপারটা তোমাদের আগে পুরোটা বুঝিয়ে দিয়েছি, তো সেটাই এখানে করে দিচ্ছি। আচ্ছা, প্রকল্পটি কি ছিল? যে প্রকল্পটি হলো যে একই চাপ ও তাপমাত্রায় সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক পরমাণু থাকে। তো এই কথাটি এখানে বলেছে, যে বার্জেলিয়াস এটা বলেছে। দেখো এখানে আমাদের এই ডাল্টন বলেছে যে রাসায়নিক বিক্রিয়ার মধ্যে সরল অনুপাতে পরমাণু থাকে। গেলুসাক বলেছে রাসায়নিক বিক্রিয়াতে আয়তন সরল থাকে। ওকে, আর এখানে বার্জেলিয়াস বলেছে যে সম আয়তনে পরমাণু সমান থাকে। ওকে, তো এই ডাল্টন এবং গেলুসাক যে কথাটি বলেছে সেই দুটো কথাকে একত্রিত করে বার্জেলিয়াস এই সূত্রটি প্রবর্তন করেন। এখন এই যে প্রকল্পটি করেছে, এই প্রকল্পের দ্বারা সঠিক ব্যাখ্যা করা সম্ভব হয়নি। তো এখানে লিখতে পারি যে এই প্রকল্প দ্বারা সঠিক ব্যাখ্যা করা সম্ভব হয় না। তাই নতুন একটা প্যারা ধরছি, তাই এই সমস্যা দূর করার জন্য বিজ্ঞানী, এবারে কে এসেছে, যে বিজ্ঞানী আমেদিও অ্যাভোগাডো, যাকে আমরা অ্যাভোগাডো নামেই জানি। আমেদিও অ্যাভোগাডো এসেছে, যিনি সর্বপ্রথম মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা দুই ভাগে ভাগ করে। কি কি? ধরো এই একটি পদার্থ, এই পদার্থটা ছোট ছোট কি নিয়ে গঠিত হয়েছে? তোমাদের সামনে যদি ইট, বালি, সিমেন্ট যাই দেখো না কেন, ছোট ছোট কণা নিয়ে একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় বস্তু তৈরি হয়েছে। তাহলে এই ছোট ছোট কণাগুলো কি? ছোট ছোট কণাগুলো হচ্ছে অণু বা পরমাণু। আর এই যে অণু বা পরমাণু, এই শব্দটি প্রথম কে আবিষ্কার করেন? এই যে আমাদের বিজ্ঞানী অ্যাভোগাডো। এই অ্যাভোগাডোই প্রথম অণু এবং পরমাণুর ধারণাটি দেন। মানে অণু এবং পরমাণুর ধারণাটা দেওয়াটা ভুল বললাম। এই বিজ্ঞানী প্রথম ওই ক্ষুদ্রতম কণাগুলোকে দুই ভাগে ভাগ করে, যে একটা অণু এবং একটা পরমাণু, এই যে দুটো আলাদা, এই কথাটি প্রমাণ করেছিল যে অ্যাভোগাডো। ওকে, তাহলে আমরা লিখতে পারি দুই ভাগে ভাগ করা হয়
একটা হচ্ছে প্রথম পরমাণু, এক মিনিট, পরমাণু ও আর একটি হচ্ছে কি অণু। এখন এই পরমাণু এবং অণু সম্পর্কে একটু ধারণাটা নিয়ে নিই, তারপরে আমরা জানব যে বার্জেলিয়াসের সূত্রকে পরিবর্তন করে অ্যাভোগাড্রো কী নতুন সূত্র আবিষ্কার করেছে। ওকে, তাহলে আমি একটু পয়েন্ট দিচ্ছি যে পরমাণু, এই পরমাণু এবং অণু কাকে বলে এগুলো তোমরা জানোই, সে 9-এ পড়ে এসছো, আর বলার কিছু নেই, তবু একটু হালকা করে বলে যাচ্ছি, বিশেষ কিছু না। যে পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, তাহলে লিখতে পারি যে পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু, যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। ওকে, আর পরমাণু স্বাধীন সত্তা না থাকলেও পরমাণুর স্বাধীন সত্তা নাও থাকতে পারে। এর অর্থ কি? নাও থাকতে পারে। এখন এই কথাটি বলার অর্থ হচ্ছে পরমাণু আমরা একভাবে সহজভাবে বলতে গেলে মানে বলা যায় যে একটা বস্তুকে ছোট ছোট টুকরো করলাম, ততক্ষণ ছোট ছোট টুকরো করে যাব যতক্ষণ না তাকে আর ভাঙা যায়। মানে ভাগ করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসব যে উন্নত মানের যন্ত্র দিয়ে তাকে ভেঙে দু টুকরো করার পর তাকে আর আমরা চোখে দেখতে পাবো না। আর একটা একটা পরমাণু একসঙ্গে যুক্ত হয়ে একটা বড় হয়, তাহলে অস্তিত্ব থাকতে পারে। আর যখন একটা অণু কোথাও পড়ে থাকে, তাকে যদি আমরা চোখে দেখতে না পাই, তাকে যদি আমরা কোনো কাজে না ব্যবহার করতে পারি, তাহলে সেটি কি থাকা না থাকা সমান। এই কারণে বলছে পরমাণুর স্বাধীন সত্তা, মানে স্বাধীন কি, একলা থাকার স্বাধীনতা, একলা থাকতে পারে এবং নাও থাকতে পারে। এই সত্তাটা এখানে বলা হয়েছে যে নাও থাকতে পারে, থাকতেও পারে এবং নাও থাকতে পারে, এটাই বলা হয়েছে। যে অধিকাংশ ক্ষেত্রে, মানে বেশিরভাগ সময়, অধিকাংশ ক্ষেত্রে পদার্থের ধর্ম পরমাণুর ধর্ম থেকে আলাদা হয়। পরমাণুর ধর্মের থেকে আলাদা হয়ে থাকে। মানে ধরো একটা একটা পরমাণুর নিজস্ব একটা ধর্ম আছে, তো অনেকগুলো পরমাণু যখন যুক্ত হয়ে একটা পদার্থ হবে, সেই পদার্থের ধর্ম এবং সেই পরমাণুর ধর্ম দুটো আলাদা হয়। কিন্তু দেখো, অনেকগুলো পরমাণু যুক্ত হয়েই পদার্থ হয়েছে, কিন্তু পদার্থের ধর্ম আলাদা, পরমাণুর ধর্ম আলাদা। সেই কথাটাই এখানে বলা হয়েছে যে একা থাকতে পারে না। এই পরমাণুগুলো একা থাকতে পারে না, মানে এগুলো একটা পরমাণু আরেকটা পরমাণুর সঙ্গে আবদ্ধ হয়ে সবসময় ঘুরে বেড়ায়, তা হলো পরমাণু। ওকে, আশা করছি পরমাণু সম্পর্কে ছোট্ট একটু ধারণা হয়েছে। নেক্সট, পরবর্তীতে আমরা অণুর সম্পর্কে একটু ধারণা নিয়ে নেব। যে অণুর সম্পর্কে আমরা কি নিতে পারি? যে মৌলের বা যৌগের ক্ষুদ্রতম কণা, সেটা হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা, আর এটা হচ্ছে মৌলের বা যৌগের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, যা স্বাধীনভাবে থাকতে পারে, থাকতে পারে।
এবং যার মধ্যে পদার্থের সব ধর্ম বজায় থাকে, যার মধ্যে পদার্থের সব ধর্ম বজায় থাকে তাকে অণু বলে। ওকে, তো এখানে দেখো এই যে পরমাণু এবং অণু সম্পর্কে যা লিখানো হলো এটা হচ্ছে কার মত অনুসারে? অ্যাভোগাড্রোর মত অনুসারে। তো এই অনুসারে তোমরা এই পরমাণু এবং অণু সম্পর্কে যেটা বললাম এখান থেকে আশা করছি তোমাদের একটা কোশ্চেন দিলে তোমরা রেডি করতে পারবে, যে হোমওয়ার্ক হিসাবে দেওয়া হচ্ছে যে পরমাণু ও অণুর পার্থক্য লেখো। তো এই দুই ব্যাখ্যা থেকে অণু এবং পরমাণুর পার্থক্য তোমরা নিশ্চয়ই করতে পারবে। আর তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে অ্যাভোগাড্রোর ধারণা অনুসারে সর্বপ্রথম অণু এবং পরমাণুর পার্থক্য করা হয়। ওকে, তো সেই যে বিজ্ঞানী বার্জেলিয়াস যে সূত্রটি করেছিল সেই সূত্র থেকে নতুন সূত্র ধারণা দেওয়ার জন্য এই অ্যাভোগাড্রো অণু এবং পরমাণু এটির কিছু ধারণা অর্জন করেন এবং তিনি সেইটি ব্যাখ্যা করেন। এখন এই অণু এবং পরমাণুর থেকে কি ধারণাটি দিয়েছিল যে বার্জিলাসের সূত্রর পরিবর্তন রূপটি কি করেছে সেটা একটু আমরা এবার জেনে নিই। যে অ্যাভোগাড্রো বার্জেলিয়াসের সিদ্ধান্তকে 1811 সালে সংশোধন করেছে। নতুন প্রকল্প আবিষ্কার করেন তিনি, নতুন প্রকল্প প্রবর্তন করেন যা অ্যাভোগাড্রো প্রকল্প নামে পরিচিত। অ্যাভোগাড্রো প্রকল্প নামে পরিচিত। ওকে, এখন এই অ্যাভোগাড্রোর প্রকল্পটি কি সেটা আমরা জানবো। তো তার আগে আর ছোট্ট একটা জিনিস, যে এই প্রকল্পের দ্বারা বিভিন্ন রাসায়নিক সূত্র ব্যাখ্যা করা সম্ভব। বিভিন্ন রাসায়নিক সূত্র ব্যাখ্যা করা সম্ভব। তাই এই প্রকল্পকে অ্যাভোগাড্রোর সূত্রও বলা হয়ে থাকে। অ্যাভোগাড্রো সূত্রও বলে। ওকে, এখন অ্যাভোগাড্রো সূত্রটা কি সেটা এবার আমরা জানব। তাহলে লিখছি যে অ্যাভোগাড্রো সূত্র বা প্রকল্প বলা যায়। কেন বলা যায় এক্ষুনি ব্যাখ্যা করে বললাম, সূত্র বা প্রকল্প। এবারে প্রকল্পটা কি? যে একই তাপমাত্রায় ও একই চাপে সম আয়তন সকল গ্যাসেই
সমান সংখ্যক অণু বর্তমান থাকে, এই সূত্রটি প্রবর্তন করেন। তো বার্জেলিয়াস যা বলেছিল সেখান থেকে একটু পরিবর্তন হয়েছে। পরিবর্তনটা কি? বার্জেলিয়াস এখানে পরমাণু কথাটি বলেছে আর অ্যাভোগাড্রো সেখানে অণু কথাটি বলেছে। এই পরমাণু থেকে অণুতে পরিবর্তন করার জন্যই এই অ্যাভোগাড্রো সর্বপ্রথম আগে পরমাণু এবং অণুর ধারণাটা দিয়ে দেয়, তারপরে তিনি তার ব্যাখ্যাটি মানুষের সামনে পরীক্ষার মাধ্যমে উপস্থাপন করেন। ওকে, আচ্ছা, এটি হচ্ছে প্রকল্প হয়ে গেল। এরপর আমরা নেক্সট যেটা শুরু করব এই অ্যাভোগাড্রো প্রকল্পের ব্যাখ্যা। তাহলে নেক্সট পরবর্তী পয়েন্ট দেওয়া যাক, যে ব্যাখ্যাটি কি? যে এই সূত্র অনুসারে, এই সূত্র বলতে কোন সূত্র? যে অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে। তাহলে এই সূত্র অনুসারে কোনো এক নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে ভি সেন্টিমিটার কিউব হাইড্রোজেন গ্যাসে n সংখ্যক অণু থাকে, n সংখ্যক অণু থাকে, তবে ওই অবস্থায় ভি সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাসে n সংখ্যক অণু থাকবে। এটি হচ্ছে ব্যাখ্যা। এখন এই ব্যাখ্যাটির মানে তোমাদের বুঝিয়ে দিই। এখন এখানে বলছে যে কোনো এক নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে, মানে এসটিপিতে, ভি সেন্টিমিটার কিউব, মানে ভি লিটারও বলতে পারো, ভি লিটার বা ভি সেন্টিমিটার কিউব, এগুলো হচ্ছে একটা একক। ভি সেন্টিমিটার কিউব মানে আয়তনযুক্ত হাইড্রোজেন গ্যাসে n সংখ্যক অণু আছে। তাহলে ওই ভি সেন্টিমিটার কিউবে শুধু হাইড্রোজেন গ্যাস কেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, যে কোনো গ্যাসের জন্য n সংখ্যক অণুই থাকবে। এখানে গ্যাসের ওপর কোনো নির্ভর করে না। এক কথায় যদি আমি তোমাদেরকে বলতে চাই তাহলে বলবো যে সকল গ্যাসের জন্য সমান আয়তনে সমান সংখ্যক অণু থাকবে। যেই কথাটি বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলে দিয়ে গেছে, যে এই যে একই তাপমাত্রা ও একই চাপে সম আয়তন, মানে যে কোনো আয়তনের জন্য সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। আর একটু ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই, যে এক্সাম্পল ধরলাম 1 সেন্টিমিটার কিউব আয়তনে যে কোনো গ্যাসের জন্য, যে কোনো গ্যাসের জন্য ধরলাম যে 10টি অণু আছে, যে কোনো গ্যাস। যদি আমি এখানে 2 সেন্টিমিটার কিউব ধরতাম, তাহলে 2 সেন্টিমিটার কিউব আয়তনে যে কোনো গ্যাসের জন্য হয়তো 100টি অণু আছে, তাহলে সকল গ্যাসের জন্য সমান। ওকে, এই ছিল হচ্ছে আমাদের ব্যাখ্যা। তো এই ব্যাখ্যার মধ্যে আমাদের ছোট্ট একটা জিনিস জানতে হবে, যেটা তোমরা ক্লাস 9-এও জেনে এসছো, যে গ্রাম আণবিক আয়তন
ওকে, ওটা একটু লিখে দিচ্ছি যে গ্রাম আণবিক আয়তন, বা একে বলা হয় মোলার আয়তন, একে V/N দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। ওকে, যে কাকে বলে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় মানে এসটিপিতে 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থের আয়তনকে মোলার আয়তন বলে। এটি এসটিপিতে মানে নির্দিষ্ট চাপ ও উষ্ণতা এসটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন 22.4 লিটার বা 22400 ml। ওকে, এটি হচ্ছে যে আয়তন সমান হয়, সকল গ্যাসের জন্য আয়তন সমান। এটা একটা বন্ধনীর মধ্যে রেখে দাও যে এর মান, এই যে মোলার আয়তন এর মান গ্যাসীয় পদার্থের প্রকৃতির ওপর নির্ভর করে না। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাখ্যা ছিল। নেক্সট, পরবর্তীতে আমরা এর গাণিতিক রূপটি প্রকাশ করব। তাহলে পরবর্তী পয়েন্ট দিচ্ছি যে গাণিতিক রূপ। ওকে, তো গাণিতিক রূপটা কি? যে চাপ ও উষ্ণতায় সেই একই কথা, চাপ ও উষ্ণতায় স্থির থাকলে বা উষ্ণতা স্থির থাকলে n মোল কোনো গ্যাসের আয়তন যদি V হয়, তবে অ্যাভোগাড্রো সূত্র অনুসারে V সমানুপাতি n হবে। ওকে, আর এই সমানুপাতকে তুলতে হলে কি আনতে হবে? একটি ধ্রুবক আনতে হবে। ধ্রুবককে আমরা কে ধরলাম, kn। তাহলে কে কি? সমানুপাতিক ধ্রুবক। এই হচ্ছে আমাদের গাণিতিক রূপ। ওকে, অ্যাভোগাড্রো সূত্রের গাণিতিক রূপ হয়ে গেল। নেক্সট, আমরা পরবর্তীতে অ্যাভোগাড্রোর প্রকল্পের কিছু গুরুত্ব, তাৎপর্য বা অবদান সম্পর্কে জানব। তাহলে এখানে হেডিং দেওয়া যাক যে এর তাৎপর্য বা গুরুত্ব বলা যায় বা অবদানও বলা যায়। ওকে, তো ফার্স্ট 1 নম্বর, এই অ্যাভোগাড্রোর প্রকল্প থেকে আমরা অণু এবং পরমাণুর পার্থক্য জেনেছি, যেটা তোমাদের কিছুক্ষণ আগে বলে এলাম যে এই প্রকল্প থেকে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য করা হয়। ওকে, নেক্সট, পরবর্তীতে
এই সূত্রের সাহায্যে ডাল্টনের পরমাণুবাদকে সংশোধিত করা হয়। ডাল্টনের পরমাণুবাদ সংশোধন করা হয়। ডাল্টন বলতে কি, ডাল্টন সেই প্রথমে ছিল, ডাল্টন এবং গে-লুসাক। তো ডাল্টনের অনেকটাই ভুল ছিল, তো সেটা সংশোধন করেছে কে, যে এই অ্যাভোগাড্রো। আর ডাল্টন এবং হচ্ছে গে-লুসাক, এদের দুজনের সূত্রকে কম্বাইন করেছিল কে, যে বার্জেলিও, এবং বার্জেলিও থেকেও সংশোধন হয়েছে। আমরা ডাল্টনের পরিবর্তে ডাল্টন বা বার্জেলিও লিখতে পারি, কোনো অসুবিধা নেই। নেক্সট পরবর্তীতে যে গে-লুসাক, কিন্তু এই যে গে-লুসাক ছিল, গে-লুসাকের সাথে অনেকটা মিল ছিল, কারণ উনি হচ্ছে আয়তনের কথা বলেছে। তাই এখানে আমরা লিখতে পারি যে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করা হয়। নেক্সট পরবর্তীতে 4 নম্বর, ডাল্টনের পরমাণুবাদ। সেই প্রথম যে ডাল্টনের পরমাণুবাদ ও গে-লুসাকের গ্যাস আয়তন সূত্রের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। কিভাবে, যে ডাল্টন এবং গে-লুসাক এদেরকে যুক্ত করেছিল বার্জেলিয়াস, এবং বার্জেলিয়াসের পরিবর্তন করে হয়েছে কি অ্যাভোগাড্রো। এখন অ্যাভোগাড্রো সফল হয়ে গিয়েছে বলে এই যে মাঝে যে বার্জেলিয়াস ছিল এর কথা ভুলে গিয়েছে সবাই। ওকে, বার্জেলিয়াসকে ভুলে গিয়ে একেবারে সরাসরি ডাল্টন এবং গে-লুসাকের যে সূত্রের সম্মিলিত রূপ, সেখান থেকে বার্জেলিও, এবং বার্জেলিও থেকে এসেছে অ্যাভোগাড্রো। তাই সরাসরি বার্জেলিওকে বাদ দিয়ে একেবারে ডাল্টন এবং গে-লুসাকের কাছে চলে গিয়েছে। এই হচ্ছে 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরে আমরা লিখতে পারি যে গ্যাসীয় যৌগের আণবিক সংকেত নির্ণয় করা হয়। তো এর যে ব্যাখ্যাটি তোমরা এই চ্যাপ্টারে আর পাবে না। এই ব্যাখ্যাটি তোমরা রাসায়নিক গণনা চ্যাপ্টারে পেয়ে যাবে। আর যেটাও তোমরা সে ক্লাস 9-এও জেনে এসছো, যে আণবিক ভর বা আণবিক সংকেত কীভাবে নির্ণয় করতে হয় অ্যাভোগাড্রো সূত্রকে কাজে লাগিয়ে। ওকে, আচ্ছা, এই ছিল হচ্ছে আমাদের গুরুত্ব। এখন হবে অনুসন্ধান। ওকে, তাহলে পয়েন্ট দেওয়া যাক। অনুসন্ধান বা অনুসিদ্ধান্ত। তো অনুসিদ্ধান্তটি কি ছিল, যে নিষ্ক্রিয় গ্যাসগুলি আগে লিখে দিই, তারপর তোমাদেরকে বুঝাচ্ছি। নিষ্ক্রিয় গ্যাসগুলি ব্যতীত মৌলিক গ্যাসগুলির অণু সাধারণত দ্বিপরমাণু হয়ে থাকে। যেমন এক্সাম্পল অনুসারে হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন ইত্যাদি। এখন এর অর্থটি হচ্ছে যে এই অ্যাভোগাড্রো সূত্র কিসের জন্য, কঠিন, তরল, গ্যাসীয়, কার জন্য প্রযোজ্য হয়েছিল, গ্যাসের জন্য। এখন সকল গ্যাসের জন্যই অ্যাভোগাড্রো সূত্র প্রকল্প রয়েছে। এই গ্যাসগুলো আমরা সেই ক্লাস 9-এ একটা লিস্ট পড়েছিলাম,
যেখানে আমাদের নিষ্ক্রিয় গ্যাস ছিল, তোমরা ক্লাস 9-এও পড়বে আবার, সরি ক্লাস 9 বলছি, 9-এ পড়ে এসছো, সে অল্প সামান্য কিছু। এই ক্লাস 10-এও তোমরা পড়বে যে নিষ্ক্রিয় গ্যাস কী। ওকে, তো নিষ্ক্রিয় গ্যাসগুলো ছাড়া আর যেসব গ্যাস রয়েছে প্রত্যেকটা দুটো পরমাণু যুক্ত হয়ে তৈরি, যেমন হাইড্রোজেন, এখানে অক্সিজেনও হতে পারে, O2, ক্লোরিন, নাইট্রোজেন, এই সবের কথা বলছে এখানে। নেক্সট, পরবর্তীতে দ্বিতীয় অনুসিদ্ধান্ত, যে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। তো প্রথমতই সরি বলে দিচ্ছি, কারণ এই ব্যাখ্যাটি তোমরা এখানে আর আমি করে দিচ্ছি না, এটা তোমরা ওই রাসায়নিক গণনা যে চ্যাপ্টারটি তোমাদের আলোচনা করব সেখানে এই সম্পর্কটা খুব ভালোভাবে জানবো। ওকে, তো এখানে শুধু এটুকুই একটু দেখে রাখো। নেক্সট, পরবর্তীতে 3 নম্বর যে রয়েছে সেটা হচ্ছে, এটা তোমরা জানো যে এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের আয়তন সর্বদা 22.4 লিটার হয়, যেটা কিছুক্ষণ আগেও তোমাদের বলে এসেছি। এই ছিল হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত। এরপরে রয়েছে সীমাবদ্ধতা। তাহলে সীমাবদ্ধতা হেডিং দেওয়া যাক, সীমাবদ্ধতা। ওকে, সীমাবদ্ধতা, এর সীমাবদ্ধতা একটি রয়েছে যে এই সূত্র কঠিন ও তরলের জন্য প্রযোজ্য নয়, কেবলমাত্র গ্যাসের জন্য প্রযোজ্য। ওকে, আচ্ছা, এখন আমাদের এই অ্যাভোগাড্রোর সূত্র থেকে যেটা জানা দরকার আমাদের জানা হয়ে গিয়েছে। এখন আমরা কিছুক্ষণ আগে যে গুরুত্বটা পড়েছিলাম সেখানে জেনে এসেছি যে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করে। কে ব্যাখ্যা করে? এই অ্যাভোগাড্রোর সূত্র। কিভাবে ব্যাখ্যা করে? আচ্ছা, এই যে আমাদের পয়েন্টটি ছিল, এই যে আমরা এটা এখানে লিখে দিয়ে গেছি 3 নম্বরে, যে গে-লুসাকের গ্যাস আয়তন সূত্র ব্যাখ্যা করা হয়। তো কিভাবে ব্যাখ্যা করা হয় সেই ব্যাখ্যাটি এখন আমরা একটু আলোচনা করব। যে অ্যাভোগাড্রো সূত্রের সাহায্যে গে-লুসাকের সূত্রের ব্যাখ্যা। তো এটি প্রমাণ করার জন্য আমরা কিছু ধরে নেব, যে ধরি এ ও বি দুটি গ্যাস, এ ও বি দুটি গ্যাসের যথাক্রমে এ ও বি সংখ্যক অণু যুক্ত হয়ে সি গ্যাসের সি, এটা হচ্ছে স্মল সি সংখ্যক অণু গঠিত হয়। তো এটা বিক্রিয়ার মাধ্যমে এখানে উপস্থাপন করছি, যে এ
প্লাস বি দুটো যুক্ত হয়ে একটা পদার্থ তৈরি হয়েছে সি, যেখানে এখানে হচ্ছে এটি অণু আছে, এখানে বিটি অণু আছে, এখানে হচ্ছে স্মল সিটি অণু আছে। ওকে, এই এ বি সি এগুলো হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এ বি সির পরিবর্তে তোমরা 1 2 3 4 যা ইচ্ছা ধরতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখানে লিখে নেব, যদি এসটিপিতে এ গ্যাসের ভি আয়তনে এন সংখ্যক অণু থাকে, তাহলে তো এর যদি আয়তন ভি হয়, এরও আয়তন ভি, তাহলে তিনটি ক্ষেত্রে অণুর সংখ্যাও সমান হবে। এখানেও এনটি অণু, এখানেও এনটি অণু। ওকে, এখন এ বি সির কথা বাদ দাও, এই যে এটি অণু, বিটি অণু, সিটি অণু লিখেছি, এটা হচ্ছে একটু পরে করছি। যদি তিনটের ক্ষেত্রে আয়তন সমান হয়, তাহলে একটির অণু যদি এনটি হয়, তাহলে প্রত্যেকের জন্য এনটি অণু হয়ে যাবে। তাহলে ওটাই আমরা লিখব। তাহলে বি ও সি গ্যাসের ভি আয়তনে এন সংখ্যক অণু থাকে। ওকে, নেক্সট পরবর্তীতে এবার আমরা এ বি সি, এই যে স্মল এ স্মল বি স্মল সি লিখেছি, একে আমরা একটু কাজে লাগাবো। এবার এখন আমরা যে ভাষাটি লিখেছি একে আরেকবার লিখে নেব, যে এ গ্যাসে এন সংখ্যক অণুর আয়তন হচ্ছে ভি, যেটা আমরা লিখেছি আগে। তাহলে এ সংখ্যক অণুর আয়তন যদি ভি হয়, তাহলে স্মল এ সংখ্যক অণুর আয়তন কত হবে? ভি, ঐকিক নিয়মের মতো ভি বাই এন ইন্টু স্মল এ। ওকে, এটা হচ্ছে স্মল এ। তাহলে এটা হচ্ছে এ গ্যাসের জন্য। তাহলে বি গ্যাসে বি সংখ্যক অণুর আয়তন কি হবে? ভি বি বাই এন, কেবলমাত্র এ এর পরিবর্তে বি লিখে দিয়েছি। ওকে, আর তো আয়তন এবং অণু দুইটাই সমান। তাহলে সি গ্যাসে সি সংখ্যক অণুর আয়তন কত হবে? যে ভি সি বাই এন। ওকে, এবারে আমরা তিনটে গ্যাসের অনুপাত নির্ণয় করব, যে তিনটি গ্যাসের আয়তনের অনুপাত, যে ভি এ বাই এন অনুপাত ভি বি বাই এন, এটা হচ্ছে এন অনুপাত ভি সি বাই এন। তাহলে এদের কাটাকাটি করব, উপরের এই যে ভি এন সবগুলোর কেটে যাবে। তাহলে আমাদের থাকলো কি? এ অনুপাত বি অনুপাত সি। আর যেখানে লিখে দেই এ বি ও সি পূর্ণ সংখ্যা, মানে 1 2 3 4 যা ইচ্ছা হতে পারে। তাহলে আমরা এখানে অতএব দিয়ে লিখব, স্থির চাপ ও উষ্ণতায় বিক্রিয়ক ও বিক্রিয়াজাত গ্যাসের আয়তন
সরল অনুপাতে থাকে। ঠিক এটা কিসের সূত্র একটু মনে করার চেষ্টা করবে, যে এটি হচ্ছে গে লুসাকের সূত্র। এটি গে লুসাকের গ্যাস আয়তন সূত্র। অতএব এটি হচ্ছে প্রমাণিত। এটাই আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, যে অ্যাভোগাড্রোর সূত্র থেকে গে লুসাকের সূত্র প্রমাণ করো। তো অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে আমরা ধীরে ধীরে প্রমাণ করে গেছি। আর এই যে সূত্রটা পড়েছিলাম, ঠিক একেবারে তোমাদের প্রথমটা দেখাচ্ছি। কোথায় গেল? এই যে দেখো, এই যে একেবারে আমরা প্রথমে করেছিলাম, গে লুসাকের মতানুসারে একই তাপমাত্রা ও একই চাপে গ্যাসীয় পদার্থের মধ্যে বিক্রিয়ায় যাদের আয়তন আছে, তাদের আয়তনের সরল সংখ্যক অনুপাতে ঘটে। তো এই জিনিসটাই আমরা সেখানে প্রমাণ করলাম। ওকে, নেক্সট পরবর্তী একটা প্রশ্ন বা ব্যাখ্যামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা কি, যে শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা কেন? আর্দ্র বায়ু হালকা কেন? এটি একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু ভারী কেন? ভারী কেন? আরও একটি প্রশ্ন, শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু লঘু হওয়ার ব্যাখ্যা। এটি একটি প্রশ্ন। নেক্সট পরবর্তীতে, যে শীতকালের বায়ু কেমন হয়? শুষ্ক বায়ু হয়ে থাকে। শীতকালে শুষ্ক বায়ু অপেক্ষা বা বর্ষাকালের বায়ু কেমন হয়? আর্দ্র বায়ু লঘু হওয়ার ব্যাখ্যা। এই যে কয়েকটা প্রশ্ন করলাম, 1, 2, এদিকে হচ্ছে 3, এদিকে হচ্ছে 4, চারটে প্রশ্ন একই প্রশ্ন, শুধু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের পরীক্ষাতে আসে। তো এই চারটে প্রশ্ন খুব সহজ সরলভাবে কিভাবে অ্যান্সারটা দিচ্ছি একটু মন দিয়ে শুনবে। এখন শুষ্ক বায়ুর মধ্যে উপাদান কি থাকে, আর্দ্র বায়ুর মধ্যে কি উপাদান থাকে, সেটা আগে আমাদের জানতে হবে। তাহলে এখানে লিখে নিচ্ছি যে শুষ্ক বায়ুর উপাদান অক্সিজেন এবং নাইট্রোজেন। কিন্তু আর্দ্র বায়ুর উপাদান কি? আর্দ্র বায়ুর উপাদান অক্সিজেন, নাইট্রোজেন এবং জলীয় বাষ্প। শুষ্ক বায়ুতে জলীয় বাষ্প নেই, কিন্তু আর্দ্র বায়ুতে জলীয় বাষ্প আছে, আর সবগুলোই সেম। তাহলে অক্সিজেন, আচ্ছা এটা অক্সিন লিখে দিয়েছি, অক্সিজেন হবে। ওকে, অক্সিজেন
নাইট্রোজেন এবং জলীয় বাষ্প, এদের তিনজনের আমরা আণবিক ভর এবং বাষ্প ঘনত্ব নির্ণয় করব। আচ্ছা, যে অক্সিজেনের আণবিক ভর 32 এবং ওই অক্সিজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে 16। নাইট্রোজেনের আণবিক ভর 28, ওকে, এবং বাষ্প ঘনত্ব হচ্ছে 14। আরেকটি হচ্ছে জলীয় বাষ্প, এর আণবিক ভর হচ্ছে 18 এবং এর বাষ্প ঘনত্ব হচ্ছে 9। তাহলে এখান থেকে লক্ষ্য করো, এখন সেই পেজে আরেকবার যাচ্ছি। এখন দেখো, শুষ্ক বায়ুতে অক্সিজেন রয়েছে এবং নাইট্রোজেন রয়েছে, আর্দ্র বায়ুতে অক্সিজেন রয়েছে, নাইট্রোজেন রয়েছে, তার সঙ্গে জলীয় বাষ্প রয়েছে। যদি এই জলীয় বাষ্পটা না থাকতো তাহলে দেখো অক্সিজেন এবং নাইট্রোজেন দুই ক্ষেত্রে সমান, তাহলে এখানে হালকা এবং ভারী হওয়ার কোনো গল্পই থাকতো না। তাহলে হালকা ভারী এই স্ট্রাকচারটাকে আনছে কে? কেবলমাত্র জলীয় বাষ্প। এই জলীয় বাষ্পের ওপর নির্ভর করছে কে হালকা হবে এবং কে ভারী হবে, সেটাই এখানে দেখব। এই যে দেখো, আমরা যে আণবিক ভর নির্ণয় করেছি, অক্সিজেন এবং নাইট্রোজেনের আণবিক ভর এবং বাষ্প ঘনত্ব জলীয় বাষ্পের থেকে কিন্তু বেশি, এটা নয়, এ 14 এবং এ 16। তাহলে বাষ্প ঘনত্ব হচ্ছে বেশি কার? অক্সিজেন এবং নাইট্রোজেনের। তাহলে জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কম, তাহলে কম হচ্ছে জলীয় বাষ্প। তাহলে এই জলীয় বাষ্প যার মধ্যে থাকবে সে হচ্ছে হালকা হবে। এক কথায় পরিষ্কার কথা যে না, জলীয় বাষ্প অক্সিজেন এবং নাইট্রোজেনের থেকে কম বাষ্প ঘনত্বযুক্ত গ্যাস, তাই জলীয় বাষ্প যে গ্যাসের মধ্যে রয়েছে সেটি হচ্ছে হালকা বা লঘু গ্যাস। তো এই ব্যাপারটাই আমি এখানে নিচে ব্যাখ্যা রূপে একটু লিখে দিচ্ছি, একটু অল্প কিছু ভাষা দিয়ে। তাহলে এখন বা এখানে অক্সিজেন এবং নাইট্রোজেন অপেক্ষা জলীয় বাষ্পের বাষ্প ঘনত্ব কম, ওকে। তাহলে সুতরাং সম আয়তনের জলীয় বাষ্প অক্সিজেন এবং নাইট্রোজেন অপেক্ষা হালকা। সুতরাং বলা যায় শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু বা হালকা, ওকে। এই হচ্ছে আমাদের ব্যাখ্যার অ্যান্সারটি চলে এলো। তো আজকে আমরা এই ক্লাসটিকে এখানে রাখছি। পরবর্তীতে আমরা এর পরবর্তী যেসব থিওরি ক্লাসগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।
প্রায় 1 ঘন্টা 4-5 মিনিটের মতো হতে যাচ্ছে, অনেকটাই টাইম হয়েছে। এরপরে আরও রয়েছে যেটা তোমাদের বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র সম্মিলিত রূপ, যেমন তোমাদের আগে বয়েল, চার্লস এদের সম্মিলিত রূপ করানো হয়েছিল, সেখানে অ্যাভোগাড্রোর সূত্রের গাণিতিক রূপ এসে যোগ হবে। তো সেভাবে তোমাদের থিওরি ক্লাসগুলো রয়েছে, অনেকগুলো রয়েছে। আদর্শ গ্যাসের সমীকরণ নির্ণয় করতে হবে। ওকে, তো আজকের ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি। পরবর্তী আগামীকাল ক্লাসে এর থেকে পরবর্তী যে টপিকগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসের মধ্যে যারা নতুন ছিলে তাদের জন্য বলে দিই, তোমরা হয়তো নতুন এসেছো এই ক্লাসে, যারা পুরানো আছে তারা জানেই। এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে যেটা তোমাদের ক্লাস 10 বলে, এবং অল স্টুডেন্টের একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা অ্যাড হতে পারো। ওখানে প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর আমরা এই যে ক্লাসটা করলাম পুরো পিডিএফটা ওখানে আপলোড করা হয়। ওকে, তো তাহলে সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটি এখানে সমাপ্ত করছি। পারলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, ওখানে পিডিএফটা আপলোড করা হয়। ওকে, থ্যাংক ইউ দা।